আসলে এটা মানে আমাদের আনুষ্ঠানিক কোনো সাংবাদিক সম্মেলন না, আমরা সবাই জানি। সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে আমরা কয়েকজন সাংবাদিক মাননীয় বিরোধী দল নেতার কাছে একটু সময় চেয়েছিলাম আর কি। তা উনি সময় আমাদের দিয়েছেন, সেজন্য আমরা তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা রাজ্যের বিরোধী দল নেতা মানিক সরকার, সিপিআইএমের পলিট ব্যুরো সদস্য, তিনি আমাদের সামনে রয়েছেন। তো শুরুটা আমি আমার একটা প্রশ্ন দিয়ে করছি। সেটা হচ্ছে, মানিকদা, রক্তদানে ত্রিপুরা তো চ্যাম্পিয়ন এবং ছিল সর্বজন বিদিত যে আপনি সেক্ষেত্রে একটা বিরাট ভূমিকা নিয়েছিলেন এবং রক্তদানকে একটা আন্দোলনে পরিণত করেছিলেন। আজকে এই কোভিড সিচুয়েশনে, করোনা পরিস্থিতিতে, তার আগে থেকেই আমাদের রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলো শূন্য। মন্ত্রীরা বলছেন, এর আগে যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তিনিও বলেছেন, এবং সম্প্রতিও বিধায়ক হিসেবে তিনি আবেদন করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু ছাত্র সংগঠন, বিশেষ করে বামপন্থী এসএফআই, ডিওয়াইএফআই, এরা বিভিন্ন জায়গায় রাজ্যে রক্তদান করছেন। আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, এটা খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে আমাদের কাছে, যে শহরের উপরে, আগরতলা শহরের উপরে রামনগরে একটা রক্তদান শিবির এসএফআই এবং ডিওয়াইএফ আয়োজন করেছিল। সেখানে আপনি ছিলেন, আপনি উদ্বোধন করেছেন। রক্তদান শিবিরের মধ্যে শাসক দল ভারতীয় জনতা পার্টি, তাদের আশ্রিত কিছু দুষ্কৃতকারী হঠাৎ করে হামলা চালায় এবং রক্তদান শিবিরটাকে ভণ্ডুল করে। এসএফআই রাজ্য সম্পাদক আহত হন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তো এই ধরনের ঘটনা আমাদের রাজ্যে কখনো আমরা দেখিনি। এই সম্পর্কে আমরা আপনার প্রতিক্রিয়া শুরুতেই চাইব। ধন্যবাদ। আপনারা প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলেন। তো যে প্রসঙ্গটি এখানে এই মুহূর্তে উত্থাপন করলেন, এটা নিয়ে আমাদের রাজ্যের যে সংবাদ মাধ্যম, তারা এটা প্রচারে নিয়ে গেছেন এবং আমার চোখে যেটা পড়েছে তাতে লক্ষ্য করা গেছে এই বিষয়টাকে কেউই খুব একটা ভালো চোখে দেখেননি, বরং সমালোচনাই করেছেন। আমার কাছে মন্তব্য জানতে চেয়েছেন, প্রথম প্রশ্ন হচ্ছে, যে কোনো রাজনৈতিক দল তাদের দলের যে নবীন প্রজন্ম, ছাত্র যুবক, এরাই তো দলটার ভবিষ্যৎ হবেন। তাদেরকে গড়ে তোলার দায়িত্ব দলের নেতৃত্বের। সব দলই তো মানুষের কথা বলেন, মানুষের শুভাশুভ নিয়ে কথাবার্তা বলেন, নানা ধরনের কর্মসূচি তাদের নিজেদের অবস্থান থেকে তারা নেওয়ার চেষ্টা করেন। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে, সমস্ত কিছুকে কার্যকরী করার ক্ষেত্রে কর্মী দল চাই, এবং সেই কর্মী দলের বড় অংশটা হচ্ছে তরুণ তরুণী, যুবক যুবতী। তাদের যে মনন, চিন্তন, মানসিকতা, এটা তো গড়ে তুলতে হবে। এবং প্রাথমিক পূর্ব শর্ত হচ্ছে মানবিকতা। রক্তের কোনো জাত নেই, রক্তের কোনো ধর্ম নেই, রক্তের কোনো বর্ণ নেই। বিপন্ন মানুষ, তাকে সুস্থ হতে, বেঁচে থাকতে সাহায্য করার জন্যে ডাক্তারবাবু যখন রক্ত দেওয়ার কথা বলেন, তখন এর কিন্তু আর কিছু বিকল্প নেই, বিকল্প থাকে না, বেরোয়নি। তো এই দৃষ্টিভঙ্গি নিয়ে ত্রিপুরাতে ধারাবাহিকতা বজায় রেখে গত প্রায় 25-30 বছর যাবৎ
এই কাজটি সুসংহত হচ্ছিল এবং লক্ষ্য করার বিষয় ছিল তরুণ তরুণী যুবক যুবতী দল মত ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে একটা উল্লেখযোগ্য সংখ্যায় উৎসাহজনকভাবে তারা অংশগ্রহণ করছিলেন, বাধা বন্ধনহীনভাবে। কিন্তু গোটা পরিস্থিতির মধ্যে পরিবর্তন চলে আসলো 2018 বিধানসভা নির্বাচনের পর। বিজেপি নেতৃত্বাধীন তাদের যে কোয়ালিশন সরকার, তারা ক্ষমতার গদিতে বসার পর থেকেই দেখা যাচ্ছে এই কর্মসূচিটি আক্রান্ত হচ্ছে এবং এই আক্রমণ একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তারা করার চেষ্টা করছেন। এবং এই আক্রমণ যারা করছেন তারা যে বয়স্ক লোকরা এসে করছেন ঘটনা তা না, কম বয়সী যারা। আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, তাহলে এই দলটি যাদের হাতে তারা দলের ভবিষ্যৎ পতাকা তুলে দেবেন, এই নবীন প্রজন্মের যারা, তাদেরকে তারা কিভাবে তৈরি করছেন? রক্তদানের সাথে যেখানে মানবিকতার প্রশ্নটি যুক্ত, সেই ধরনের একটা কর্মসূচিকে আক্রমণ করে ভণ্ডুল করে দেওয়া, যারা রোগিনীর প্রয়োজনে রক্ত দিতে এসছেন তাদের রক্ত ঝরাচ্ছেন, রাজপথ রঞ্জিত করছেন তাদের, এটা তাদের দলের কর্মীদের তারা কি শিক্ষা দিচ্ছেন? এটা তো একেবারেই নেতিবাচক, ধ্বংসাত্মক এবং আমি বলবো তার মধ্যে লুক্কায়িত আছে একটি ফ্যাসিস্ট সুলভ ভাবনা। এবং অর্থাৎ নবীন প্রজন্মকেই প্রথম থেকে ইনহিউম্যান করে তোলা, আনসিভিলাইজড অ্যাটিটিউড নিয়ে যাতে তারা ডেভেলপ করে, এরকম ভাবনা থেকে এই জিনিসগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে উৎসাহিত করা হচ্ছে। তা না হলে এরকম হবে কেন? কাজেই আমাদের বিশ্বাস, এবং এই সময়ের মধ্যে আমরা যেটা লক্ষ্য করছি, আগে তো অসংখ্য ক্লাব, গণতান্ত্রিক সংগঠন, ব্যবসায়ী বন্ধুদের সংগঠন, এনজিও, তারা স্বতঃস্ফূর্তভাবে প্রতিযোগিতার মানসিকতা নিয়ে বছরে একবার দুবার তিনবার পর্যন্ত তারা এই জাতীয় অনুষ্ঠানগুলোর আয়োজন করতেন। এগুলো তো এখন প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, কারণ সবার মধ্যে একটা ভয় ঢুকেছে যে এটা করতে গিয়ে না জানি আমরা আবার আক্রান্ত হয়ে যাই। কাজে এটা হওয়া উচিত না। সরকারের দেখা উচিত, প্রশাসনের দেখা উচিত। এবং অদ্ভুত ঘটনা হচ্ছে, রক্তদান শিবির করতে গেলে পরে এখন প্রশাসনের আগাম অনুমতি নিতে হয়, পুলিশের পারমিশন নিতে হয়। এবং রামনগরের যে ঘটনা বললেন, আমি যা শুনলাম যে এটা নাকি পূর্ব অনুমতির ভিত্তিতেই এটার আয়োজন করা হয়েছে। এবং যখন আক্রমণটা সংগঠিত হয় সেই সময় সেই স্পটে পুলিশ বন্ধুরা ছিলেন, তারা দর্শক। কোথায় চলে যাচ্ছি আমরা? এটা অনাকাঙ্ক্ষিত এবং এটা কিন্তু এই শাসক দলকেই ধীরে ধীরে ধ্বংসের কিনারায় নিয়ে যাবে। এটা বন্ধ হওয়া উচিত। এবং অদ্ভুত ঘটনা হচ্ছে, আমার অন্তত চোখে পড়েনি, আপনাদের চোখে পড়েছে কিনা আমি জানি না, শাসক দল বা সরকার কারুর পক্ষ থেকেই এটা নিয়ে কোনো মন্তব্য আমরা দেখলাম না। তার অর্থটা কি? আক্রমণ যারা করলেন তারা উৎসাহিত হলেন, অনুপ্রাণিত হলেন। এটাই চলবে? এটাকে এভাবে চলতে দেওয়া যায়? মানুষেরও কিন্তু একটা ধৈর্যের সীমা আছে। কাজে এই বিষয়টা ভাবনার মধ্যে রাখার দরকার আছে। আর রক্ত তো আপনি অন্যান্য ওষুধের মতো দোকানে গেলে কিনতে পাবেন না। এবং চিকিৎসার প্রয়োজনে ডাক্তারবাবু যখন প্রেসক্রিপশনে 1 নম্বর বিষয়টা বলছেন 2 বোতল রক্ত চাই, তার একটা মানুষের দেহ থেকেই তো এই রক্তটা সংগ্রহ করতে হবে। এটাকে বাধা দেওয়া মানেটা কি? মুমূর্ষু রোগীটাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। এটা কি হচ্ছে?
এটা কোনো মতেই হওয়া কিন্তু বাঞ্ছনীয় না, এটা বন্ধ হওয়া দরকার। অবিলম্বে এই সম্পর্কে শাসক দল, প্রশাসন তাদের তরফ থেকে সদর্থক অবস্থান গ্রহণ করা উচিত। এই নিন্দনীয় কার্যক্রম বন্ধ হওয়া উচিত। কোভিড ক্রাইসিস যখন এখানে শুরু হয়, তো এটা নিয়ে পরবর্তীকালে যখন একটা সর্বদলীয় বৈঠক হয়েছিল, সর্বদলীয় বৈঠকের থেকে আপনার উদ্ধৃতি দিয়ে পরবর্তীকালে রতনলাল নাথ মিনিস্টার বলেছিলেন যে আপনি নাকি অনেক গভর্নমেন্ট সিদ্ধান্তের প্রশংসাও করেছেন, ওয়েলকাম করেছেন। কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি সর্বদলীয় মিটিংয়ে যে সমস্ত কমিটমেন্ট দেওয়া হয়েছিল অনেক কিছুই মানা হচ্ছে না। শুধু মেডিকেল বা হেলথ ম্যানেজমেন্ট না, ও যে পেশেন্টদের কোয়ারেন্টাইন করা হচ্ছে, রেলে বিমানে আসছে ঠিকঠাকভাবে, অনেক জায়গাতেই আপনার স্বাস্থ্য পরীক্ষা করে ওদেরকে কোয়ারেন্টাইন করা, এগুলি হচ্ছে না। পাশাপাশি অনেকগুলি কমিটমেন্ট করা হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের কাছ থেকে। আমি যতটুকু দেখেছি প্রায় 33 খানার মতো কমিটমেন্ট ছিল। মানে সমাজের এরকম সেক্টরের লোক নেই যাদেরকে ডাইরেক্ট পয়সা দেওয়া হবে না, রেশন দেওয়া হবে না, কিন্তু প্রায়শই দেখা যায় এগুলি সবগুলি ফুলফিল হচ্ছে না। কালকে কংগ্রেসের তরফে প্রেস কনফারেন্স করে বলা হয়েছে যে এগুলি ফুলফিল হচ্ছে না। এই ব্যাপারে আপনি কি বলবেন? না, প্রথমত যে বিষয়টা বলা হয়েছে যে এই সভাটিতে আমার মন্তব্য সম্পর্কে, এটা একটু পরিষ্কার করে নেওয়া ভালো। কোভিডের অ্যাটাক যখন স্প্রেড করতে আরম্ভ করলো, লকডাউন যখন শুরু হলো, আগরতলা শহরের কিছু কিছু সাংবাদিক বন্ধু এই সম্পর্কে সাক্ষাৎ করে আমার কাছ থেকে তাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে জবাব চেয়েছিলেন, মন্তব্য জানতে চেয়েছিলেন। তখন জাতীয় পরিস্থিতি এবং রাজ্যের পরিস্থিতিতে একটা বিষয় খুব জোরের সাথে আমি বলবার চেষ্টা করেছিলাম, এখনও জোরে বলতে চাই, সমস্যাটা যা, এটা একা কারুর পক্ষেই মোকাবেলা করা সম্ভব না। কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার, কেন্দ্রের উচিত শাসক দল, তাদেরও জনগণের মধ্যে ভিত্তি আছে, তাদেরকে নিয়ে আলাপ আলোচনা করা এবং সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করা। এটা একটা ন্যাশনাল ক্রাইসিস। ঠিক তেমনি ত্রিপুরার ক্ষেত্র, কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল না কেন্দ্র না রাজ্য কারোর সাথেই তারা কথাবার্তা বলার চেষ্টা করেননি। ইভেন কেন্দ্রীয় সরকার তো রাজ্য সরকারের সঙ্গেই কথা বলার চেষ্টা করেনি। এখন তারা তাদের দলের দ্বারা পরিচালিত রাজ্য সরকার যেগুলো, তাদের সঙ্গে কি কথাবার্তা বলেছেন বা বলতেন, এগুলো তো প্রকাশ্যে আসেনি, সেই সম্পর্কে বলার কোনো সুযোগ নেই। পাবলিকলি আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি, এরকম কোনো সভা সমিতির আয়োজন হয়নি। কাজে আমরা বলছিলাম এটা করা দরকার। সরকার ঠিক করছে না বেঠিক করছে এই সম্পর্কে কোনো মন্তব্যে যাওয়ার আগে, তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম সম্ভবত 29শে এপ্রিল, যদি আমার ভুল না হয় তারিখটা, এই তারিখে 28 তারিখ আমাদের জানানো হয়, 29 তারিখ এই সভাটা হয়। তা আমাকে যখন বলতে বলা হলো, আমি তখন বললাম, আমি অন্য কোনো কমেন্ট করিনি, এই যে আগে এগুলি বলেছে হ্যানা তেনা, এগুলি কিচ্ছু বলিনি, যে এই সভাটি ডাকার জন্যে মুখ্যমন্ত্রী এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এর বাইরে এই সভা সম্পর্কে অন্য কোনো মন্তব্য আমি করিনি। সভার শুরুতে চিফ সেক্রেটারি ভেরি ন্যাচারাল, অনলি ন্যাচারাল একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়েছিলেন, এটা দীর্ঘ সময় নিয়ে। তাতে এই কোভিড মোকাবেলা করার প্রশ্নে এই সরকার কি কি পদক্ষেপ নিয়েছেন এবং তার কতটা কিভাবে কার্যকরী করেছেন তার কিছু বুকিশ তথ্য তার মধ্যে ছিল। এগুলো সচিব যখন উপস্থিত করেন বলবার চেষ্টা করেছেন। আমি মন্তব্য করেছিলাম, দি ওয়ে অফ প্রেজেন্টেশন গিভেন বাই দি চিফ সেক্রেটারি, তাকে আমি ধন্যবাদ জানিয়েছি, যে প্রেজেন্টেশনটা তুমি যেভাবে উপস্থিত করেছ তার জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। দ্যাট ডাজ নট মিন
যে প্রোগ্রামটা নেওয়া হয়েছিল এটাকে আমরা মানে পুরোপুরি সমর্থন করেছি, ঘটনা তা না। যাই হোক, আমি সেই বিতর্কে যাচ্ছি না, এটা পরিষ্কার করা দরকার। মাইনসটিও যেভাবে লেখা হয়েছে, যেটা পরবর্তী সময় আসলো, তার যে ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে আপনারা যা বলেছেন এটা অনেকটা ইমপ্লাইড, হ্যাঁ, কিন্তু ঘটনা তা না। কোনো দলের নেতারা তারা হয়তো বলেছেন, সেটা তাদের নিজস্ব দলীয় ব্যাপার, এ নিয়ে আমাদের মন্তব্য করতে যাওয়াটা সমীচীন হবে না। এখন প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে, এই সভাতে আমাকে যখন বলতে বলা হয়েছিল কতগুলি সুনির্দিষ্ট প্রস্তাব সেখানে আমি রেখেছিলাম, এবং আমাদের যে পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, তার সম্পাদক সভায় উপস্থিত ছিলেন শ্রীযুত গৌতম দাস। তাকে যখন বলতে বলা হয়েছিল, তিনিও খুব সংক্ষিপ্ত সময়ে অত্যন্ত সুনির্দিষ্টভাবে 1, 2, 3, 4 করে এরকম 7 থেকে 8টা বিষয় প্রস্তাব হিসেবে রেখেছিলেন। তো আমাকে যখন বলতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী বলার আগে আমি সর্বশেষ বক্তা, সারাক্ষণ মিটিং চলছে, অনেকক্ষণ যাবৎ মিটিংটা চলছিল, ভালোই হয়েছে। তা আমি বললাম, দেখুন, আমাকে বলতে বলছেন, অনেকেই অনেক বিষয় বলেছেন, আমার বলা কথাগুলো তো অনেকটা পুনরাবৃত্তির মতো হয়ে যেতে পারে, কিন্তু আমি যদি এগুলো না বলি তাহলে কদর্থ হতে পারে, যে অপোজিশন লিডার তো কিছু বললেন না, ফলে আমার তো একটু সময় লেগে যেতে পারে। আমার যদি ভুল না হয়, রতনলাল নাথ মন্ত্রীমশাই, তিনি সভাটা মানে মুখ্যমন্ত্রী সভাপতি হলো, তিনি হেল্প করছিলেন, কোঅর্ডিনেট করছিলেন। তিনি বলছেন, না না না, আপনি বলুন, সময় লাগবে আর কি, আমরা শুনবো। তো সেই জায়গায় সবার আলোচনা শোনা এবং আমার যে নিজের ভাবনা, দেশের পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই সময় আমাদের রাজ্যে কী কী হওয়া উচিত সেই সম্পর্কিত বিষয়ে সুনির্দিষ্ট কতগুলো প্রস্তাব সেখানে আমরা রাখি। তাতে প্রথম হচ্ছে কোভিড মোকাবেলা করার প্রশ্নে। তাতে মূল বিষয় যেটা ছিল সেটা হচ্ছে পিপিই, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টস, যাদেরকে বলা হচ্ছে এই যুদ্ধে তারা হচ্ছে ফ্রন্ট লাইন ওয়ারিয়ার। তারা উদ্বিগ্ন, নিজেরা বিপন্ন বোধ করছেন, তাদের উপর নির্ভর করছে আক্রান্তদের জীবন। এখন এরা যদি ভীত হয়ে পড়েন, তাদের সুরক্ষিত করার বিষয়টি যদি অনিশ্চিত হয়, তাহলে কি করে তারা সাহায্য করবেন? আমাদের রাজ্যে যদিও ডাক্তারবাবুরা তাদের সঙ্গেও যারা সহযোগী সবাইকে নিয়ে এই কাজটি দায়িত্বের সাথে পালন করার চেষ্টা করছিলেন, কেউ দায়িত্ব থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন, এরকম কোনো ঘটনা নাই। আমাদের দিক থেকে প্রশ্ন ছিল যে এটাকে আপনাদের নিশ্চিত করা দরকার। গোটা ভারতবর্ষেই এই ক্ষেত্রে অনেক পেছনে। এক, দ্বিতীয় হচ্ছে আগরতলা কেন্দ্রিক চিকিৎসাটা করবেন না, এটাকে ডিসেন্ট্রালাইজ করুন। এবং এই ক্ষেত্রে আমাদের প্রস্তাব ছিল, জেলাতে যে হাসপাতালগুলো আছে অন্তত একটা আইসোলেশন ওয়ার্ড করুন। পরীক্ষা নিরীক্ষা হয়তো সব জায়গায় এক্ষুনি চট করে করা যাবে না, সেই ধরনের ল্যাব, অত্যাধুনিক ল্যাব, পয়সা কড়ি লাগবে, যন্ত্রপাতি লাগবে। চাইলেই যন্ত্রপাতিগুলো যে বাজার থেকে কেনা যায়, ঘটনা তা না। এই বিষয়ে সচেতন থেকে আমরা বলেছিলাম আস্তে আস্তে ল্যাব হবে, পরীক্ষাগুলো হয়তো আগরতলায় হবে, চিকিৎসাটা ওখানে করতে হবে, সবটা আগরতলা নিয়ে আসবেন না। তারপর ওখান থেকে মহকুমা, এরপরে না হয় চিন্তা করা যাবে আমাদের আপনার প্রাইমারি লেভেলে যে হেলথ সেন্টারগুলো আছে, এই ইনফ্রাস্ট্রাকচার তো আমরা তৈরি করে দিয়ে গেছি। এটা নজর দেওয়ার জন্য আমরা সেখানে বলেছি। আর যেটাতে সবচেয়ে বেশি জোর দিচ্ছি সেটা হচ্ছে ইন্টেন্সিভ টেস্ট, পরীক্ষা। এবং ওই সভায় আমি এটাও উল্লেখ করার চেষ্টা করেছি, সিমটম দেখেই কেবলমাত্র পরীক্ষার চিন্তা করলে ভুল হবে। সিমটম নাই, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পরীক্ষা করে দেখা গেছে ধরা পড়ছে। এবং এখন কি দেখা যাচ্ছে, একটা উল্লেখযোগ্য সংখ্যক পজিটিভ রুগী পাওয়া যাচ্ছে যাদের অনেকেরই কোনো সিমটম ছিল না। প্রথম পরীক্ষায় ধরা পড়েনি, দ্বিতীয় পরীক্ষায় ধরা পড়েনি, তৃতীয় পরীক্ষায় গিয়ে ধরা পড়ছে। তাহলে আমাদের এই যে অনুমানটার ভিত্তিটা কি?
পত্রপত্রিকায় পড়া আন্তর্জাতিক পরিসরে আমাদের দেশে। তার থেকে আমরা বলছিলাম দেখুন এটা করতে গেলে পরে এটা যদি মোকাবেলা করতে হয় তাহলে পরে কিন্তু এই টেস্টটাকে ইন্টেন্সিভ করতে হবে। আমাদের রাজ্য ছোট, কাঠামো মোটামুটি আমরা একটা জায়গায় নিয়ে গেছি। ডাক্তারবাবু আমাদের রাজ্যে আমরা তৈরি করছি, নার্স আমাদের রাজ্যে পড়ার ব্যবস্থা করেছি, প্যারামেডিক্স আমাদের রাজ্যেই পড়ার ব্যবস্থা করেছি আমরা। কটা স্টেটের মধ্যে এটা আছে এবং আমরা হিসেব করে দেখেছি জনসংখ্যা নিরিখে ডাক্তার, নার্স, প্যারামেডিক্স যা দরকার সেটা একটা সময় 3-4 বছরের ব্যবধানে গিয়ে আমরা সেলফ সাফিসিয়েন্ট হয়ে যেতে পারবো। এবং যন্ত্রপাতি, পরীক্ষা নিরীক্ষা এগুলো আস্তে আস্তে আমরা করছি। টার্সিয়ারি সেন্টার থেকে আরম্ভ করে আস্তে আস্তে নিচের দিকে আমরা যাচ্ছি। ফলে এই জায়গাটাতে বোধহয় আপনাদের নজর দেওয়া দরকার এবং পরীক্ষা কেন্দ্র বাড়াবার জন্য কেন্দ্রের কাছ থেকে সাহায্য চান আপনারা, ল্যাব বাড়াতে হবে, এটা আমরা সেখানে বলবার চেষ্টা করেছি। ফলে এই দিকটা ছিল সেই সময় আমাদের কাছে প্রাথমিকতা। তার পরিপ্রেক্ষিতে সরকারের একটা বক্তব্য ছিল, এগুলো পত্রিকায় বেরিয়েছে, আমি সেখানটায় যাচ্ছি না। তারপরের প্রশ্ন ছিল কোভিডে যত লোক না আক্রান্ত হচ্ছে তাতে যত না ভয় তৈরি হচ্ছে, এই যে লকডাউনটা হচ্ছে বিনা প্রস্তুতিতে 4 ঘন্টার নোটিশে, কাজ বন্ধ, রোজগার বন্ধ, খাবার নাই, অনাহার, অর্ধাহার, এগুলো শুরু হয়েছে। কাজে এই জায়গাটাতে যারা ট্যাক্সের ব্র্যাকেটের মধ্যে নাই, এর বাইরে যারা, অর্থাৎ সাধারণ কথা হচ্ছে কর্মচারীদের বাদ দিলে পর, কর্মচারী মানে আমি সেখানে উল্লেখ করেছিলাম 3য় শ্রেণী পর্যন্ত, অ্যাটলিস্ট গ্রুপ ডিও এর মধ্যে ইনক্লুড করা উচিত না, তাদেরকে বাইরে রাখা, এরকম যারা আছে সমস্ত পরিবারগুলোকে মাসে রেশন ফ্রি দেওয়া, শুধু চাল বা গম না, অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী। আর চাল ডাল দিলে তো হবে না, তরকারি কিনতে হবে, নুন লাগবে, তেল লাগবে, মশলা লাগবে, তার একটা সেখানে টাকা চাই। কাজে প্রত্যেককে মাসে অন্তত চালটা যেমন 7.5 থেকে 10 কেজি আর টাকাটা অন্তত 7,500 করে দেওয়ার ব্যবস্থা করুন, এটা আমাদের দাবি ছিল। আর ছিল রেগা এবং টুয়েব। টুয়েব তো ভারতবর্ষ অন্য কোনো জায়গায় নেই, আমরাই চালু করেছি। এগুলো মুখ থুবড়ে পড়েছে এবং ওই মিটিংয়ে আমি উল্লেখ করেছিলাম গত বছর আপনাদের সরকারের যে হিসেব আমরা পেয়েছি, এটা 40-42 দিনের কাজ হয়েছে এবং মজুরি সবাই পায়নি, এবং যাও পাচ্ছে তাও আবার এর মধ্যে অন্যরা হস্তক্ষেপ করছে, প্রায় অর্ধেক টাকায় সেখানে তারা লুটে পুটে নিয়ে যাচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার। রেগার কাজ বাড়ান, মজুরি বাড়ান, কিন্তু রেগার কাজটা করার সময়ে যাতে ভিন্ন না হয়, এটা সতর্কতা বজায় রেখে, দূরত্ব বজায় রেখে, সম্পদও তৈরি হবে, কাজও হবে, মজুরিও পাবে। এবং আগের মতো রেগা এবং টুয়েপের কাজ করার পর দিনের পর দিন যাতে অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে যাতে তারা মজুরি পায় তার ব্যবস্থা করতে হবে। এই সাথে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে লাইন ডিপার্টমেন্ট। শুধু রেগা টুয়েপ দিতে হবে না, রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ, এগুলি করতে হবে। কাজে এগুলির জন্য লাইন ডিপার্টমেন্টকে সচল করুন, তার মাধ্যমে কাজ দিন, তাতেও আরেকটা অতিরিক্ত কাজের সুযোগ সেখানে তৈরি হবে। এটা ছিল আমাদের গুরুত্বপূর্ণ বিষয় অর্থনৈতিক দিক থেকে। আর কৃষি দারুণভাবে আক্রান্ত, একটা ফসল নষ্ট হয়ে গেছে, মাঠে নষ্ট হয়ে গেছে, বাজারে আনতে পারেনি। সন্ত্রাসের কারণ তো একটা, আমি সেটা যুক্ত করিনি। কোভিড, লকডাউন, ট্রান্সপোর্টেশন লকড হয়ে গেল, স্ট্যান্ড স্টিল হয়ে গেল, সামনে ফসল করতে গেলে পরে কি করে করবে? কাজে এই জায়গাটাতে তাদেরকে ভালো বীজ, সার এবং ইনসেকটিসাইড এগুলো বিনা পয়সায় দেওয়ার ব্যবস্থা করুন। না হলে ক্রেতারা বাজারে গেলেও তো জিনিস আসবে না। ইমিডিয়েটলি এই কাজটা করা দরকার। সেচ, জল, বিদ্যুৎ, এই 3টা ইন্টারলিঙ্ক, এটা বাদ দিয়ে কিন্তু কৃষিরও চিন্তা করা যাবে না, এটাতে নজর দেওয়ার চেষ্টা করুন। আমরা এগুলি কিন্তু সেখানে বলার চেষ্টা করেছি। তার বাইরে যেটা আমরা জোর দিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের রাজ্যের লোকরা যারা বাইরে গিয়ে আটকে গেছেন, বাইরের রাজ্যের লোকরা যারা ত্রিপুরায় এসে আটকে গেছেন, তখনও সংখ্যাটা এত যে বিরাট বুঝবার কোনো সুযোগ ছিল না। এখন তো দেখা যাচ্ছে একটা বিরাট সংখ্যা।
তারা আসতে দিয়েছেন, আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, সরকারের সঙ্গে যোগাযোগ করছেন। সরকার প্রাথমিক কিছু পদক্ষেপ হয়তো নিয়েছেন, কিন্তু আসা যাওয়াটা শুরু হয়নি। তাদেরকে আনা নেওয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু সরকার যেটা বলতে শুরু করেছে, গাড়ি ঘোড়ার ব্যবস্থা হবে, কিন্তু ভাড়া টাড়ার পয়সা যারা আটকে গেছেন তাদের দিতে হবে। আমরা এটা বিরোধিতা করেছি, না এটা করবেন না, সরকারকে এই ক্ষেত্রে সহযোগিতা করতে হবে, পয়সা সরকারকে দিতে হবে। প্রধানত এই বিষয়গুলো। আর ছিল ফাইনালি যেটা বলেছিলাম, সেটা হচ্ছে দোকানপাট, এগুলো খুলবার ব্যবস্থা করতে হবে নিয়ম কানুন মেনেই। ট্রান্সপোর্টেশন এটা চালাবার ব্যবস্থা করতে হবে। এটা যদি না হয় অসুবিধা হয়ে যাবে। আর এই যে ডেমোক্রেসি এক্সারসাইজ করার যে সুযোগ, এটাকে কোনো মতে কার করা ঠিক না। কালো কোনো আইন, কারণ এসমার হুমকি দেওয়া হয়েছিল, দো আই ডিড নট মেনশন দ্যাট পার্টিকুলার ফ্রেজ ইন দ্যাট পার্টিকুলার মিটিং, যে এই ধরনের কোনো কালো আইন টাইন রাখাটা ঠিক না। এই বিষয়গুলো আমি আমার আলোচনার মধ্যে তুলে ধরবার চেষ্টা করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যেটা দেওয়া হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আমাদের বলা যে বিষয়গুলো, এগুলো সম্পর্কে পক্ষে বিপক্ষে তিনি খুব একটা কিছু বলেছেন ঘটনা তা না। ওই প্রোগ্রামটাকে তিনি আবার রিএমফাসাইজ করে হিসেব নিকেশ করে উপস্থিত করার চেষ্টা করেছেন। আমরা এগুলো নিয়ে মিটিংয়ের মধ্যে কোনো প্রশ্ন তুলে মিটিংটা একটা অস্বাস্থ্যকর পরিবেশ হোক, সেটা আমরা চাইনি। কারণ আমাদের তো দায়িত্ব হচ্ছে সরকারকে সাহায্য করা এই সময়। আরেকটা বিষয় সেখানে উঠেছিল যে খবর আসছে শাসক দল এপিএল রেটে চাল নিয়ে তারা কোনো কোনো জায়গায় রিলিভ করছেন, কিন্তু অন্যরা পাচ্ছে না। কংগ্রেস দলের সভাপতি তিনি এই প্রশ্নটা তুলেছিলেন। আর সিপিআইএমের সেক্রেটারি বলেছিলেন কোনো কোনো জায়গায় রিলিভ করতে গিয়ে আক্রান্ত হচ্ছে আমাদের লোকরা। আমরা এই জায়গাটা বলেছি, আমিও বলেছি যে এটা তো হওয়া উচিত না, এক যাত্রায় তো পৃথক ফল হওয়া উচিত হবে না। আর আক্রমণ কেন হবে, এগুলো বন্ধ হওয়া উচিত। মুখ্যমন্ত্রী এই জায়গাটাতে খুব পজিটিভলি বলেছেন যে না, এই রিলিফের কাজ টাজ এগুলো কেন আক্রমণ হবে, এগুলো কোনো মতেই আমরা সমর্থন করি না। এবং ওনার দলের পক্ষ থেকে নবনির্বাচিত সহ সভাপতি উপস্থিত ছিলেন। আমি পরে যা বুঝতে পারলাম উনি সহ সভাপতি, ওনার দৃষ্টি আকর্ষণ করে বলেছেন যে এই দিকটাতে আপনাদের নজর রাখা দরকার। তো আমরা আশ্বস্ত হয়েছিলাম। তো যাই হোক, আলটিমেটলি আপনার কথাই আমি বলছি, যেহেতু আপনি প্রশ্ন তুলেছেন, আমি যদি এই কথাগুলি না বলি আসলে আমরা কি বলেছিলাম এটা তো জানার কোনো সুযোগ নাই। এই কারণে একটু বললাম, একটু সময় নিলাম, প্লিজ আমাকে মানে মানে ইয়ে করবেন, মাফ করবেন। আসলে আমরা যেভাবে বিষয়গুলি বললাম সেভাবে কিন্তু বিষয়গুলো কার্যকরী করার ক্ষেত্রে রাজ্য সরকারের দিক থেকে তেমন কোনো ইতিবাচক সদর্থক সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হয়নি। মাইনাস যেটা আসলো তাতে গিয়ে আমরা দেখলাম 13টা অ্যাকশন পয়েন্ট তাতে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে অন্তত 9 থেকে 11টা তাতে নানা ধরনের হেল্পের কথা বলা হয়েছে পরীক্ষা করে। এবং মুখ্যমন্ত্রী যা বললেন, এগুলো অধিকাংশ হচ্ছে রাজ্যের বাজেট, কেন্দ্রের বাজেটে আগেই উল্লেখ করা, এগুলোই এখানে উল্লেখ করা হয়েছে। একমাত্র অতিরিক্ত যেটা, সেটা হচ্ছে 5 কেজি চাল। এবং 5 কেজি চাল দেওয়ার ক্ষেত্রে যারা মানে আগে বিপিএল পর্যায়ে ছিলেন, অন্তোদয় পর্যায়ে ছিলেন, তার বাইরেও যারা, তাদের একটা অংশ তার মধ্যে যুক্ত হবেন 50,000-এর মতো। এই জায়গাটাতে লোকগুলিকে সিলেক্ট করতে গিয়ে সেখানে দলীয় সংকীর্ণতা হচ্ছে, এই অভিযোগটা উঠছিল। তো এই প্রশ্নে যা দেখা গেল, খবর টবর আমরা যা নিচ্ছি, তাতে 5 কেজি চাল এবং ডাল দেওয়ার কথা। ডাল বোধহয় এখনও দেওয়া হয়নি। চাউল এই যে পর্যায়ে যাদের পাওয়ার কথা তাদের একটা উল্লেখযোগ্য সংখ্যক এই চালটা তারা পেয়েছেন, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু বাদবাকি যে বিষয়গুলো, আর কি বলেছেন আপনার, এই যে মানে সোশ্যাল পেনশন যেটা আমরা চালু করে গেছিলাম, এটা 2 মাসেরটা একসাথে দেবেন, এটা তো অতিরিক্ত কিছু না। পরের 2 মাস পেতেন, আগে পেয়ে গেলেন, এর বাইরে কিছু না। কনস্ট্রাকশন ওয়ার্কার যারা, আমাদের সময় আইন তৈরি করেছি আমরা,
তাতে যারা কনস্ট্রাকশন ওয়ার্ক করবেন, কি গভর্নমেন্ট কি বেসরকারি, ওখান থেকে একটা টাকা আসবে এই তহবিলে। আর কনস্ট্রাকশন ওয়ার্কার যারা, তারা নিজেদের নাম রেজিস্ট্রি করবেন, তারা একটা টাকা কন্ট্রিবিউট করবেন, তার থেকে একটা ফান্ড তৈরি হবে, এবং কি কি খাতে তারা বছরে এখান থেকে টাকা পেতে পারেন সেটা সুনিশ্চিত করা একটা কমিটি সেখানে তৈরি করে দেওয়া হয়েছে। সরকার ঘোষণা করলেন যে এখান থেকে 1000 করে টাকা দেওয়া হবে, গভর্নমেন্ট ক্রেডিট নেওয়ার চেষ্টা করলেন, মোটেই গভর্নমেন্টের ক্রেডিট না, কারণ এখানে গভর্নমেন্টের কোনো পয়সা নাই। এবং এই যে 1000 টাকা করে দেওয়া, তাও সবাই পেয়েছেন, ঘটনা তা না। এখন বাইরে যারা গেছেন তারা ফিরে আসবেন, তারা চিঠিপত্র দিতে আরম্ভ করেছেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন চিফ মিনিস্টারের রিলিফ ফান্ড থেকে টাকা দেবেন। চিফ মিনিস্টারের রিলিফ ফান্ডে তো গভর্নমেন্টের কোনো টাকা নাই, পিপুলস মানে মানে কন্ট্রিবিউশন। আমার যদি স্মরণ শক্তিতে ভুল না হয়, যখন ছেড়ে আসে এই সরকার, তখন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 2 কোটি টাকার উপর ছিল, এবং প্রত্যেক বছর আমরা এটা অডিট করতাম, প্রত্যেক বছর ফাইনাল রিপোর্ট আমরা নিতাম। তো মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল ডাক দিয়েছেন, আমরা প্রথম বিরোধী দলের এমএলএরা 25% ফ্রম দেয়ার মানে টোটাল পে প্যাকেজ 3 মাস আমরা সেখানে ঘোষণা করি আমরা টাকা দেব। কেন করলাম আমরা? পিপুলের মধ্যে একটা রাউজিং রেসপন্স যাতে ডেভেলপ করে। বিরোধী দলের এমএলএরা দিচ্ছেন, প্রাক্তন যারা বিধায়ক তাদের আমরা অ্যাপিল করলাম আপনারা কিছু কন্ট্রিবিউট করুন। সাংসদ এখন আমাদের একজন আছেন, এবং প্রাক্তন সাংসদ যারা, তাদের কাছে আমরা অনুরোধ করলাম আপনারা কিছু সাহায্য করুন। এডিসি মুখ্য কার্যনির্বাহী সদস্য তিনি নিজে থেকে বললেন আমাদের যারা এডিসি মেম্বার, এমডিসি, আমরা কেন করব না। সব মিলিয়ে দেখা গেল একটা দারুণ সাড়া সেখানে তৈরি হলো, এবং বিভিন্ন সংস্থা সেখানে টাকা দিচ্ছেন। তাতে গিয়ে একটা মাঝখানে হিসেব টিসেব দেখা গেল যে বেশ কয়েক কোটি টাকা সেখানে হয়েছে। খুব ভালো, যারা কন্ট্রিবিউট করেছেন প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের যে 3 মাস পরপর দেওয়া, এই মাসে দিলে 3 মাস হবে। আজকে বিকেলেই আমাদের তরফ থেকে আমাদের যে বিধায়ক তপন চক্রবর্তীর নেতৃত্বে একটা টিম গিয়ে মুখ্য সচিবের হাতে এগুলো তুলে দিয়ে আসবেন, তাহলে আমাদের কমিটমেন্টটা এখানে ফুলফিলড হবে। এর আগের 2 মাস তো আমরা দিয়েছি, আর অন্যরা যার যার একসাথে তারা দেওয়ার চেষ্টা করেছেন। তাহলে আমি প্রশ্নটা তুলছি এই কারণে, তাহলে এই যে ফিরে আসার জন্য যাদের টাকা, তাদের অনেকেই বলছে আমরা তো ফর্ম ফিল আপ করে দিলাম, আমরা তো কোনো টাকা পয়সা পাইনি। রতনবাবু মাঝে মাঝে প্রেস মিট করেন এবং সুনির্দিষ্টভাবে তথ্য দেওয়ার চেষ্টা করেন, তাতে তিনি উল্লেখ করেছেন কতজনকে এই সময়ের মধ্যে কত টাকা দেওয়া হয়েছে। তার থেকে এটা পরিষ্কার, যারা আবেদন করেছেন, ফর্ম ফিল আপ করেছেন, তারা সবাই যে পেয়েছেন ঘটনা তা না। এবং এটাও ঘটনা, সরকার চাইলেই ফর্ম ফিল আপ করলেই চট করে টাকা দিয়ে দেবেন, এটা হতে পারে না। পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে এটা সঠিক কিনা তথ্য। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, তো গভর্নমেন্টের টাকা কোথায়? সরকার তো কোনো টাকা দিলেন না। আমি এটার সঙ্গে রিলেট করছি সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্যাকেজটা করলেন, এটা কিসের প্যাকেজ? পরিযায়ী শ্রমিক প্রায় 200-র মতো রাস্তায় বেঘুরে মারা গেছেন। শিশু বুঝতেই পারছে না, মাঝে মৃত্যু মুখে পতিত হয়েছে। শিশু তো, তার কাছে জীবন মৃত্যুর ফারাকটা বুঝবার মতো এখনো বোধ তার মধ্যে হয়নি। সে মাকে গিয়ে ডাকছে। এই ছবি হৃদয় বিদারক, এই ছবি বিভিন্ন পত্রিকায় উঠেছে। মা তো মরে পড়ে আছে, ছোট্ট শিশুটা, তার বয়স 1 বছরের কম হবে, মাকে মা মা বলে ডাকছে, কোনো সাড়া নাই। কোথায় আছি আমরা? এবং এই যে প্যাকেজটা, মানে 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ, মেগা প্যাকেজ বললেন, সেম থিং লাস্ট যে বাজেট করলো, এই বাজেটের ম্যাক্সিমাম আইটেম সেখানে উল্লেখ করা, তাতে কিছু হয়তো এদিক সেদিক বাড়ানোর ব্যবস্থা করেছে। মূল প্যাকেজটা হচ্ছে বেসরকারীকরণ, উদারীকরণ এবং বড় বড় পুঁজিপতিদের প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য যা যা করা দরকার। কারণ কোভিডের আগেই রিসেশন শুরু হয়েছে, লকডাউনের কারণে কোভিডের পর এটা আরও অ্যাগ্রাভেট করেছে। এই পরিস্থিতিতে ব্যবসার উপর আঘাত এসছে, ব্যবসায়ীদের চাপে এই সরকার, কারণ তারা ব্যবসায়ীদের কথাই শুনতে বেশি পছন্দ করেন, গত 6 বছরের অভিজ্ঞতা, তাদেরকে কি করে রিলিফ দেওয়া যায় সেগুলোই এখানে বলেছেন। এগুলো লং টার্ম, এবং অধিকাংশটা হচ্ছে ব্যাংক ইত্যাদি থেকে ঋণ নেওয়া, হয়তো সুদের হার কম। তাহলে এটা ঋণ, সে অর্থ কন্ট্রিবিউশন নাই।
তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকারও অনেকটা সেটাই অনুসরণ করছে। ন্যাচারালি এক যাত্রায় পৃথক ফল হবে না। কেন্দ্রে যারা দল সরকার চালাচ্ছেন সেই দলই তো এখানে ত্রিপুরা সরকার চলছে, তারা আলাদা কিছু পদক্ষেপ নেবেন। এটা তো আর কেরালার গভর্নমেন্ট না, এটা তো প্রত্যাশা করে লাভ নেই। কাজে এই পরিস্থিতিতে যেটা আপনি বলছেন এটা কারেক্ট। অনেকক্ষণ সময় নিয়ে বলতে হলো বিষয়টা, কারণ এটাই হচ্ছে এই সময়ের বার্নিং ইস্যু। বাঁচব কি করে, কাজ কোথায়, খাবার কোথায়, কেমন না। ফলে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই সময়ে মানুষের পাশে যেভাবে দাঁড়ানো দরকার ছিল, শুধু বারবারই পরামর্শ আসছে কোভিডে কি করা যাবে কি করা যাবে না। সে তো বুঝলাম, আমরা বাঁচব কি করে, খাবো কি, এই প্রশ্নে কিছু বলুন তো। সেন্ট্রাল গভর্নমেন্ট কিচ্ছু বলছে না, রাজ্য সরকার এই সম্পর্কে বলা যায় হাত পা গুটিয়ে বসে আছেন। ফলে পরিস্থিতিটা খারাপ থেকে খারাপ দিয়ে যাচ্ছে। যে বিভিন্ন জায়গায় আমাদের রাজ্যে দেশে এইভাবে যে পরিযায়ী শ্রমিকদের এত কষ্ট, আপনি একটা এখনো ঘটনার উল্লেখ করলেন। আমরা এক জায়গাতে দেখলাম যে টিকিটের জন্য টাকা দিয়া বিতাড়িত হয়েছে, মানে প্রতারিত হয়েছেন, সেখানে ভিড় জমাইছেন, একজনের মারছেনও, এবং প্রচুর মানুষ ট্রেনেই মারা যাচ্ছেন, মানে রেল মন্ত্রক 80 জন রেল মন্ত্রকের তথ্য অনুযায়ী। তারপরও সেই অর্থে কোনো প্রতিবাদ বিক্ষোভ বিশেষ কিছু নাই। এটার মানে আপনাদের রাজনৈতিক বিশ্লেষণে কি মনে হয় আর কি? এটা ভুল করছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো। লকডাউনটা করে একদিকে বড় পুঁজিপতিদের সাহায্য করছেন, ডেমোক্রেটিক রাইটসগুলি কাটিল করেছেন। বলছে পলিটিক্যাল কোনো প্রোগ্রাম করা যাবে না, কোনো জমায়েত করা যাবে না। এর মধ্যেও সিআইটিউ, ভারতবর্ষের শ্রমিক আন্দোলনের সামনের সারির সংগঠন, তারাই প্রথম প্রতিবাদ করেন। এবং আগরতলাতে সিআইটিউ, তাদের যে স্টেট ইউনিট, তারা এই প্রতিবাদের প্রস্তুতি নেন। ডিএম থেকে পুলিশের সাহচর্যে নোটিশ আসে এটা বেআইনি কাজ হবে। তারা কিন্তু তাদের অফিসেই করবেন ঠিক করেছিলেন, রাস্তায় যেতে পারবেন না, কারণ তখনও লকডাউন চলছে ত্রিপুরাতেও। সেটা পর্যন্ত বাদ দেওয়া হলো। তারপরেও নেক্সট ফেজে পরপর দুবার ন্যাশনাল লেভেলে স্টেটে এই পরিযায়ী শ্রমিক, ডাক্তার বন্ধুদের নিরাপত্তা এবং কাজ মজুরি ছাঁটাই করা যাবে না, পে কাট করা যাবে না, প্রোগ্রাম এরাই করছেন, কৃষকরা করছেন, খ্যাত মজুররা করছেন, সারা ভারতবর্ষে, ত্রিপুরাতে। কাজে যেটা বলছেন এটা ঠিক না। এক্স্যাক্টলি, পরিযায়ী শ্রমিকদের ব্যাপারটাই তো এটার মধ্যে আসছে সবচেয়ে বেশি। পরিযায়ী শ্রমিকদের তো কোনো আলাদা সংগঠন নাই। অংশগ্রহণ আমরা দেখতে পাই যে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, ট্রেন দিয়ে এসে দাঁড়িয়ে 60 ঘন্টা করে খাবার নেই, সেখানে বিশেষ একটা জিনিস বুঝবার চেষ্টা করবেন, পরিযায়ী শ্রমিকদের উপর তো লাঠিচার্জ হলো ট্রেন স্টেশনে যখন গেল ট্রেন ছাড়বে বলে। এই তো টিভিতে দেখিয়েছে, কেমন না। এখন এই পরিস্থিতিতে তাদের মূল লক্ষ্যটা হচ্ছে বাড়িতে ফিরব। তা আপনি যেটা চাইছেন যে তারা কেন একটা কিছু প্রতিরোধী ভূমিকা নিচ্ছেন না, অপেক্ষা করুন। এইভাবে যদি চলতে থাকে, মানুষের তো ধৈর্যের একটা সীমা আছে। তাদের হয়ে যারা লড়াইটা করছেন, তারা এগুলি লক্ষ্যের মধ্যে রাখছেন। আগামী দিনে তারা কেউ ভূমিকা নেয়, দেখবেন। পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশ কিন্তু কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। কৃষিতে সংকট অনেক আগেই শুরু হয়েছে, লকডাউনের আগে, কোভিডের আগে। উৎপাদন কমে যাচ্ছে, দাম ঠিক মতো পাচ্ছেন না, কৃষি বন্ধ করে দিচ্ছেন, গ্রাম ছেড়ে শহরে আসছেন, শহরেও কাজ নাই, শহর ছেড়ে রাজ্যান্তরিত হচ্ছেন। এদেরই কিন্তু উল্লেখযোগ্য অংশ পরিযায়ী শ্রমিক। তারা ফিরে মূলত গ্রামে যেতে চাইছেন। বাড়ির লোকজনগুলি কিরকম আছেন না আছেন, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আপনি যেটা বলছেন তারা এখনই কেন প্রতিরোধ করছেন না, প্রতিরোধ তো জোর করে কাউকে দিয়ে করানো যায় না। পরিস্থিতি মানুষকে এই জায়গায় নিয়ে যাবে। পিঠ যখন দেয়ালে থেকে যায়, ক্ষুধা কিন্তু বচনে, সেখানে ক্ষুধার মুখ বন্ধ করা যায় না। কাজে অপেক্ষা করতে হবে। আমরা দেখলাম যে এখানকার শাসক দলীয় একজন বিধায়ক, যিনি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন, অন্তত 2টা চিঠি লিখছেন মুখ্যমন্ত্রী সরকারকে যে এই রকম পিপি নিয়ে গন্ডগোল আছে, স্যানিটাইজার যেটা নেওয়া হইতেছে সেখানে অ্যালকোহলের মাত্রা কম আছে, যারা বাইরে স্ট্যান্ড নেন তাদের টাকা দেওয়ার ব্যাপারে হিসাবে গন্ডগোল আছে। এটা একটা চিঠি। আরেকটা চিঠিতে তিনি কইছিলেন যে পারচেজ নিয়ে কিছু
গন্ডগোল হয়েছে, যার জন্য যে তারপরে আমরা একটা তদন্ত হওয়ার ঘোষণা দিয়েছি, রিপোর্টের কথা এখনো জানছি না। তো একটা প্রশ্ন হলো যে বিরোধী দলের কাছে কি এই রকমের তথ্য থাকতেছে না, বা এটা সাধারণত আমরা দেখি অন্য জায়গাতে বিরোধী দলে এইগুলি কয় আগে, এই ক্ষেত্রে কিন্তু একজন শাসক দলীয় বিধায়কই কইতাছেন, বিরোধী দলের এখানে কি কোনো ইয়ে হইতেছে? আমরা বিষয়টার দিকে নজর রাখছি, কিন্তু এটা পরিণতিটা কি হয় দেখবার জন্য। সচিব যিনি ছিলেন তিনি চাকরি ছেড়ে দিয়েছেন, ডাইরেক্টর যিনি ছিলেন তাকে শিফট করা হয়েছে, তাকে অন্য দায়িত্ব দেওয়া হয়েছে, কেমন না? এখন ধরুন শাসক দলের যে বিধায়ক বন্ধু, তার হাতে হয়তো এরকম কাগজপত্র এসছে যার পরিপ্রেক্ষিতে তিনি চিঠি লেখালেখি করেছেন। আমাদের হাতে এরকম কাগজ হয়তো কেউ পাঠাননি, পেলে নিশ্চয়ই আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতাম, কিন্তু আমরা তার চিঠি লেখার বিরোধিতা করছি না, আর বিষয়টা সম্পর্কে নেগেটিভ কোনো মন্তব্য আমরা এখন পর্যন্ত করিনি। আমরা অপেক্ষা করছি, দেখি না কি হয়। এই যে এই সারা পৃথিবীতেই কোভিড পরিস্থিতিতে বিশেষত দেখা গেল যে চূড়ান্ত ধনতান্ত্রিক দেশ আমেরিকার মতো দেশও কিন্তু এখন কইতে পারতেছে না যে তুমি বেসরকারি জায়গায় যাও গিয়ে ইন্স্যুরেন্স দিয়ে চিকিৎসা করাও, এটা কইতে পারতেছে না। তাকেও কম বেশি দায়িত্ব নিতেই হইতেছে রোগীদের সরকারিভাবে চিকিৎসা করানোর জন্য ইত্যাদি জায়গা। ফ্রান্স, জার্মানি, সব পুঁজিবাদী দেশে এই অবস্থা। তো সেই জায়গায় বামপন্থীরা সবসময়ই মানুষের সমান অধিকার, রাষ্ট্রায়ত্ত ক্ষমতা, রাষ্ট্রায়ত্ত সবকিছুর পক্ষেই কথা কয়ে থাকেন। সেই জায়গায় আপনার কি মনে হইতেছে যে এই নতুন পরিস্থিতিতে আবার নতুন কইরা রিজুভিনেট করা যায় ওই সমাজতান্ত্রিক যে আন্দোলনকে, অথবা এই পরিস্থিতির থেকে বামপন্থী শক্তি কি নতুনভাবে মানুষকে কাজে লাগাইবার কোনো পথ পাইতে পারেন? ইটস এ ভেরি রেলিভেন্ট কোশ্চেন, অ্যাবসলিউটলি পলিটিক্যাল। প্রশ্ন করেছেন, আমাকে জবাব দিতেই হবে। এই কোভিডের পর সারা পৃথিবীর ঘটনাবলী যতটা আমাদের নজরে আসছে এবং তার পরিপ্রেক্ষিতে সমাজের নানা অংশের মানুষ, বিজ্ঞানী, অর্থনীতিবিদ, সমাজবিদ, তাদের মন্তব্যগুলি কিন্তু বেরিয়ে আসছে। তার থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি সংক্ষেপে যেটা বলছি, যে একটা চার্নিং শুরু হয়েছে, মন্থন। আমরা বামপন্থীরা যেটা বলছিলাম যে শিক্ষা, স্বাস্থ্য এগুলো ইউনিভার্সালাইজ করো, এগুলো প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য বেসরকারি পুঁজির হাতে দিও না। পৃথিবীর অ্যাডভান্সড ক্যাপিটালিস্ট কান্ট্রিজ একটা দুটা ইতিমধ্যে তাদের দেশে এই স্বাস্থ্য পরিকাঠামোকে বেসরকারি পুঁজির হাতে তুলে দিয়েছিলেন, সেগুলোকে রাষ্ট্রায়ত্ত করে ফেলেছেন। এবং অনেক দেশে রাষ্ট্রায়ত্ত না করলেও বেসরকারি পুঁজি পরিচালিত এই স্বাস্থ্য পরিকাঠামো সরকার সিদ্ধান্ত করে সরকার যাতে ব্যবহার করতে পারে তারও কিন্তু পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের দেশে এখন পর্যন্ত কিচ্ছু হয়নি, কেমন না? এবং শুধু তা না, এখন এই পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মানুষের মধ্যে, আমি আমেরিকার কথা বলছি, আমি একটা পত্রিকা দেখছিলাম, এগুলো আমাদের ত্রিপুরা অন্যান্য যে পত্রিকা বেরোয় তাতে এগুলো ছাপা হয় না, দেশের কথা পত্রিকা বেরিয়েছে। আমেরিকাতে দলে দলে মানুষ, হাজারে হাজারে মানুষ কমিউনিস্ট পার্টির সান্নিধ্যে এখন চলে আসছে। কমিউনিস্ট পার্টিতে হাজার হাজার মানুষ চট করে নেওয়া যায় না। পরে আমার যেটা অনুভব হয়েছে, কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্কযুক্ত এরকম বামপন্থী মনোভাবাপন্ন বিভিন্ন গণতান্ত্রিক সংগঠন হয়তো আছে, কোথাও ছাত্রদের, কোথাও যুবকদের, কোথাও শ্রমিকদের, কোথাও কৃষকদের, কোথাও হয়তো অন্যান্য শ্রমজীবী অংশের মানুষদের, মহিলাদের, এগুলোতে হয়তো লোকরা এসে জমায়েত হতে শুরু করেছেন। এটাকেই বলছেন কমিউনিস্টদের দিকে যাচ্ছেন। তার অর্থটা কি? পুঁজিবাদী দুনিয়ার প্রধান পান্ডা মার্কিন সাম্রাজ্যবাদ সারা পৃথিবীকে পায়ের তলায় নিয়ে যেতে চাইছে। আর যিনি ট্রাম্প, তিনি তো মানুষকে মানুষ বলেই মনে করেন না, অথচ আবার তাকে গিয়ে বাংকারে আশ্রয় নিতে হয়। এটাও খবর কিন্তু, কেমন না? সেই জায়গাতে দেখবেন ওখানে একজন ব্ল্যাককে মানে বর্বরচিতভাবে একটা পুলিশ
তার গলার উপর তার হাঁটু চেপে ধরে 8 মিনিট পর্যন্ত শ্বাস প্রশ্বাস যাতে নিতে না পারে বন্ধ করে রেখেছে, সে মারা যায়। তার প্রতিবাদে আমেরিকা ফেটে পড়েছে। এবং ইন্টারেস্টিং হচ্ছে শুধু ব্ল্যাক না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কোনো কালার না, ইরেসপেক্টিভ অফ কালার, কাস্ট অ্যান্ড ক্রেড, দে হ্যাভ কাম আউট। এবং এতে কমিউনিস্টরা, বামপন্থীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আমেরিকায় নিতে শুরু করেছে। এখন আমেরিকাতে বামপন্থীরা, কমিউনিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে আজ থেকে 5 বছর আগে কিন্তু কেউ বলতো না। তার মানে হচ্ছে দে হ্যাভ বিন গেইনিং গ্রাউন্ড, দে আর গেটিং পিপল সাপোর্ট, দেয়ার সাপোর্টিং বেস ইজ বিং স্প্রেডেড ওভার। কাজেই এটার থেকে কিন্তু একটা ইঙ্গিত নিশ্চিতভাবেই সেখানে আসছে। ফলে মানুষ এখন যেটা বলছেন, বিশেষ করে যারা চমস্কির কথা, তো আমেরিকার লোক, পৃথিবীর একজন খ্যাতনামা মানে বুদ্ধিজীবী অংশের মানুষ, নানা পুরস্কারে উনি ভূষিত, তিনি কি বলছেন যে পৃথিবী এইভাবে চলতে পারে না। আমি তার কথাটাই উল্লেখ করলাম, বিশেষ করে এরকম বহু লেখা বেরিয়েছে, বহু মত বেরোচ্ছে যে এভাবে চলতে পারে না। বিশেষ করে পুঁজিবাদী বিশ্ব এই কোভিডের আক্রমণে গত 100 বছরের মধ্যে একেবারে বলা যায় এটা উদুম হয়ে গেছে। এটা লুণ্ঠন ছাড়া, মুনাফা ছাড়া সাধারণ মানুষের কথা এরা ভাবে না। কাজে একে কেন মেনে নেব? এটার পরিবর্তন চাই, সমানাধিকার চাই, মানুষের বেঁচে থাকতে হবে। মানুষের রক্ত, ঘাম, শ্রমের বিনিময়ে সম্পদ তৈরি হচ্ছে, সেই মানুষকে সম্পদ থেকে বঞ্চিত করা হচ্ছে, সেই মানুষ এটা কতদিন মেনে নেবেন? কাজেই এরকম একটা পরিবেশ, পরিমণ্ডল ধীরে ধীরে তৈরি হচ্ছে এবং একটা নূতন পৃথিবীর প্রত্যাশা জাগিয়ে তুলছে। লেট আস ওয়েট এন্ড সি। নর্থ ইস্টের অন্যান্য স্টেটের খবর রাখতে হয়, সেটা হচ্ছে আমাদের ত্রিপুরাতে একটা ল্যাবরেটরি আছে কোভিড রিলেটেড টেস্ট করার জন্য। এতে করে দুটো প্রবলেম হচ্ছে। একটা হচ্ছে আমাদের ত্রিপুরায় কালকে রতনবাবু যা বলেছেন, প্রায় এখন অবধি বোধহয় 30-31 হাজার টেস্ট হয়েছে, মানে আউট অফ 40 লাখ পিপল। কিন্তু নর্থ ইস্টের অন্যান্য রাজ্যে যেমন ল্যাবরেটরি ছিল না, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এরা গত 1-1.5 মাসের মধ্যে ল্যাবরেটরি করে নিয়েছে ICMR এর যে গাইডলাইন অনুযায়ী। মণিপুরে 2টো আছে, আসামে শুরুতে 2টো ছিল, এখন ওরা 7টা ডাইরেক্ট করেছে, আরও 2টো আছে, প্রায় 9টা করেছে। মেঘালয় আছে, সব জায়গায় বেড়েছে বা ওরা ক্যাপাসিটি বাড়িয়েছে। কিন্তু আমাদের ত্রিপুরাতে একটা ল্যাবরেটরি আছে, এটা অনেক দিন ধরেই। এটা একটা দিক, টেস্ট কম হচ্ছে। আরেকটা হচ্ছে নন কোভিড চিকিৎসার জন্য সারা দেশে প্রথম দিকে একটা প্রবলেম হয়েছিল। অন্যান্য রাজ্যগুলো কিছু অল্টারনেটিভ ব্যবস্থা নিয়েছে, যেগুলো নন কোভিড চিকিৎসা হতে হয়। প্রথমেই গেলে বলা হচ্ছে আপনি কোভিডের টেস্ট করে আসুন, কিন্তু কোভিডের টেস্ট যেহেতু কম হচ্ছে, তাকে টেস্ট রেজাল্ট পেতে দেরি হচ্ছে, তার চিকিৎসা হচ্ছে না। এছাড়া আমাদের দেখা যাচ্ছে প্রায় গতকাল অবধি প্রায় 500 ছুঁতে চলছে আমাদের পজিটিভ কেস। সেক্ষেত্রে রতনবাবু কালকে যে হিসাবটা দিয়েছেন, হাফানিয়া, IGM হাসপাতাল, জিবি এবং ভগৎ সিং যুব আবাস মিলে 500 সামথিং ক্যাপাসিটি হয়েছে। তো অলরেডি রুগী হয়ে গেছে প্রায় 500, ক্যাপাসিটি বাড়ানো হচ্ছে না। মানে যদি আরও রুগী বাড়তে থাকে, এবং দেখা যাচ্ছে যে ইদানিং ট্রাভেল হিস্ট্রি নেই। যেমন একজন কয়েদিকে ধরেছে, ও তো মধুপুর থেকে ধরেছে, ওর কোনো ট্রাভেল হিস্ট্রি নেই, ওর পেশেন্ট পাচ্ছে। যে সুইসাইড করেছে মহিলা, ট্রাভেল হিস্ট্রি আছে কিনা আমি জানি না। ট্রাভেল হিস্ট্রির বাইরেও, ট্রাভেল হিস্ট্রি নেই এমন লোকের মধ্যে পজিটিভ পাওয়া যাচ্ছে। মানে এটা একটা আশঙ্কা দেখা দিচ্ছে যে এটা সোসাইটাল ট্রান্সমিশন হচ্ছে বা হতে যাচ্ছে। সেই ক্ষেত্রে ক্যাপাসিটি, চিকিৎসা মানে রুগীর সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে ইনফ্রাস্ট্রাকচার যেটা এখন আছে সেটা অনেক গুণ বাড়াতে হবে। এটা চট করে বাড়ানো সম্ভব না, এখন থেকে প্ল্যানিং নিয়ে বাড়াতে হবে। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে ICMR বলেছে, মানে সমস্ত রাজ্যগুলোকে বলেছে যে আমাদের যে গ্রামগুলো আছে সেখানে নানান ধরনের জ্বর হয়, কোভিড রিলেটেড না। ম্যালেরিয়া আমাদের নর্থ ইস্টে আছে, প্রোন ছিল একসময়, অনেকটা চেকড হয়েছে। কোমরবিডিটি ডিজিজগুলো এবং নানান ধরনের যে আমাদের অসুখ আছে, এদের মধ্যে কারোর যদি কোভিড হয় তাহলে তার পক্ষে সমস্যা হতে পারে। এই জন্য গ্রামে গ্রামে সার্ভে করা, আশাকর্মী, মাল্টিপারপাস ওয়ার্কার এবং ডাক্তাররা থাকবেন। এটা আমাদের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে শুধু আসাম শুরু করেছে,
আসাম 30,000 গ্রামে ওরা সার্ভে করেছে, কিন্তু কোভিড রুগী পায়নি, কিন্তু জ্বরের রুগী পাওয়া গেছে। কিন্তু ত্রিপুরা বা অন্যান্য অনেক রাজ্যে ICMR এর গাইডলাইন ফলো করা হয়নি, এই সার্ভেটা হয়নি, যার ফলে মফস্বলে বা গ্রামে কোভিড রুগী আছে কিনা, স্প্রেড হচ্ছে কিনা এটা বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে আমার চিকিৎসাগত দিকটা। আর একটা পলিটিক্যাল প্রশ্ন হচ্ছে বিভিন্ন জায়গায় না এটার ব্যাপারে আপনার মানে বক্তব্যটা কি, বা সরকারের কাছে আপনি কি বলবেন? এটা তো আমরা লিখলে হবে না, এটা অপোজিশন লিডার বা পাবলিকের থেকে যদি প্রেশার না থাকে সরকার করবে কিনা আমি জানি না। আরেকটা প্রশ্ন হচ্ছে বিভিন্ন রাজ্যে লেফট পার্টিগুলো অন্যান্য দলের সাথে একসাথে, মানে আমি এটা রাজনৈতিক প্রশ্ন, এই গভর্নমেন্ট মানে বিজেপি গভর্নমেন্ট আসার পরে দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল আদিবাসী দিবস করার ক্ষেত্রেও পারমিশন পাওয়া যাচ্ছে না, রক্তদানের পারমিশন পাওয়া যাচ্ছে না, হাইকোর্টের পারমিশন নিয়ে অনেক দলকে সভা করতে হয়েছে। এরকম কিছু বেসিক প্রবলেম দেখা দিচ্ছে। সেক্ষেত্রে বামপন্থী দলগুলো মানে ত্রিপুরায় CPM বা অন্যান্য বামপন্থী দল অন্য দলের সাথে যৌথভাবে কোনো কর্মসূচি নেবে কিনা? প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে পরীক্ষা। ল্যাবরেটরি আমাদের এখানে একটা, এটা ঠিক, বেশি সংখ্যায় ল্যাবরেটরি করতে একটু সময় তো লাগবে, টাকা লাগবে, যন্ত্রপাতি জোগাড় করতে হবে, কিন্তু সময় পাওয়া গেছিল। সারা দেশেই ঘাটতি আছে, সময়টা কাজে লাগানো হয়নি, তার জন্য এই সরকারকে সবাই মিলে সমালোচনা করছেন। সরকার তো, কেন্দ্রের সরকার তো সমালোচনাকে গ্রাহ্যই করেন না, কারণ মানুষকে মানুষ বলেই মনে করেন না, তারাই যা বুঝেন এটাই চূড়ান্ত। আমাদের রাজ্যে আমাদের যে 29 তারিখের মিটিংটির কথা উল্লেখ করলাম, মুখ্যমন্ত্রী তিনি উল্লেখ করেছিলেন আমরা ল্যাব বাড়াবার জন্য চেষ্টা করছি। গত দিন দুয়েক আগে দেখলাম আরেকটা ল্যাব হবে, তার জন্য তারা মেশিন পাবেন, এটা তারা নর্থ ত্রিপুরায় সম্ভবত ধর্মনগরে বসাবার চেষ্টা করবেন, ইফ মাই মানে ইনফরমেশন ডাজ নট গো রং, এটা আমি পত্রিকায় দেখেছি। তাহলে একটা জায়গায় দুটো হবে, যথেষ্ট না? ত্রিপুরা 3 দিক থেকে বাংলাদেশের সীমান্ত ঘেরা, একটা অংশ মিজোরাম আর একটা অংশ আসাম। বাংলাদেশ আক্রান্ত, আসাম আক্রান্ত, মিজোরামের সব তথ্য আমরা পাচ্ছি না, কিন্তু মিজোরাম আক্রান্ত। এখন তো আমরাও ভেতর থেকে আক্রান্ত। এবং এখন যেটা দেখা যাচ্ছে, এই যে বাইরে থেকে যারা আসছেন তাদের 5 জন থেকে 1 জনের লালা নিচ্ছে, নিয়ে বাকিদের সবাইকে ছেড়ে দিচ্ছে। তারপর যখন ধরা পড়ছে তখন বাড়িতে গিয়ে খুঁজছে। এই সময়ের মধ্যে যে চেইনটা অনেক বড় হয়ে গেল, এই জায়গায় এই সবাইকে খুঁজে বের করে পরীক্ষা নিরীক্ষা করতে গেলে পরে বিরাট একটা ব্যাপার হবে। ফলে এই যে যারা ফিরে আসছেন তাদেরকে রেল স্টেশনে বা আপনার এয়ারপোর্টে বা এই যে গাড়ি ঘোড়ার যে স্টেশন, তাতেই রেখে পরীক্ষা করে তারপর হয় সরকার পরিচালিত চিকিৎসা কেন্দ্রে অথবা একটা সময়ের পর বাড়িতে পাঠানোর ব্যবস্থাটা যদি পরিকল্পিতভাবে করা হতো, তাহলে কিন্তু এই যে ব্যাপক একসাথে এই আক্রমণটা, এটার এই তীব্রতাটা কিন্তু আমাদের হয়তো ফেস করতে হতো না। কাজেই এই পরিস্থিতিতে আমি যেটা বলবো, ভয় পেলে চলবে না, ভয় পেলে চলবে না। মানুষকে আত্মবিশ্বাসী হতে হবে, হ্যাঁ, এটাকে মোকাবেলা করতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে। কোভিড হলেই সবাই মারা যাবেন ঘটনা তা না, মারা তো যাচ্ছেন, এটা তো অস্বীকার করা যাবে না। কাজেই সাধারণ মানুষের মধ্যে এই মানসিক যে মনোবল, আত্মবিশ্বাস যেটা, এটা তৈরিও করতে হবে। কিন্তু এই প্রিলিমিনারি যে ব্যবস্থাগুলো, এই ব্যবস্থাগুলো কিন্তু নজরের মধ্যে রাখা দরকার। অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে এখন পর্যন্ত যারা পজিটিভ পাওয়া গেছে, তাতে অল্প কয়েকজন বাদ দিলে পর অধিকাংশটা হচ্ছে বাইরে থেকে যারা এসছেন। কাজেই এই বাইরে থেকে আসা তো বন্ধ করা যাবে না। এবং এখন কয়েকজন যারা আইডেন্টিফাইড হয়েছেন, সোর্স কি, এখন পত্রিকায় দেখলাম, আজকেই দেখলাম গভর্নমেন্টের তরফ থেকে যিনি ব্রিফ করেন বলছেন এটা তো আমরা এখনো আইডেন্টিফাই করতে পারছি না। আপনিও বলার চেষ্টা করেছেন। কাজেই বাইরে আসা ভেতরে আসা সবটা যারাই আছেন তার একটা ইন্টেনসিভ টেস্ট করার ব্যবস্থা করা দরকার, ল্যাব বাড়াতে হবে। অন্তত আমাদের রাজ্যের জেলাগুলোর হাসপাতালে ল্যাব বসানোর ব্যবস্থা করা দরকার। হয়ে গেল তো 3 মাস, কেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হেল্প করবে না? রাজ্যের টাকা নাই আমরা জানি। এখন দেখলাম যে
কি 4,000 কত কোটি টাকা নাকি প্যাকেজে পাওয়া যাবে, কিসের টাকা এটা আমরা তো বুঝতে পারছি না। হেলথের ইনফ্রাস্ট্রাকচার, ডাক্তার, নার্স, প্যারামেডিক্স, হাসপাতাল বাড়ি, বিদ্যুৎ, পানীয় জল, এগুলোর ব্যবস্থা তো আমরাই গভর্নমেন্টে থাকার সময় করে দিয়ে গেছি, কেমন না? এই পরিস্থিতিতে কিছু কিছু জায়গায় যে ল্যাব ইত্যাদি করা, এটার জন্য গভর্নমেন্টের উদ্যোগ নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলে, কেন্দ্র তাদের সরকার, রাজ্যই সরকার, তারা তো এগুলো তাড়াতাড়ি করতে পারেন, কেন তারা করছেন না? এটা করা উচিত। আপনি যে পয়েন্টটা তুলেছেন কারেক্ট, কারণ এটা তো কালকে শেষ হয়ে যাচ্ছে না, এটা কতদিন চলবে নোবডি নোজ। এখন পর্যন্ত যা যা তথ্যাদি দেখা যাচ্ছে পত্রপত্রিকা পড়ে, ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত এটা তো চলতে থাকবে বলেই অধিকাংশের মত। কাজেই এই পরিস্থিতিতে বিষয়টা প্রাসঙ্গিক। সেকেন্ড, যেটা এমনিতে যারা অসুস্থ, 29 তারিখের মিটিং আমরা বলেছিলাম আউটডোর বন্ধ হাসপাতালে, আমরা বলেছিলাম অবিলম্বে আউটডোর খুলে দিন, এটাকে টারশিয়ারি থেকে শুরু করে মহকুমা পর্যন্ত করুন, তারপরে পিএইচসিগুলি পরে খুলবেন। এক, বেসরকারি যে সমস্ত আউটডোর আছে, প্রাইভেট ডাক্তারদের যে প্র্যাকটিস করেন, এই সেন্টারগুলো খুলতে বলুন। রাজ্য সরকারের ডাক্তার যদি কোথাও ঘাটতি থাকে, যারা রিটায়ারমেন্টে গেছেন, কাজ করতে চান, তারা হয়তো প্রাইভেট, তারা রোগী দেখভাল করেন, তাদেরকে আবেদন করুন। দেখবেন তাদের মধ্যে একটা অংশ বেরিয়ে আসবে, তারা টাকা পয়সা ছাড়াই হয়তো সাহায্য করতে চাইবেন। আমরা এটা পরামর্শ দিই সরকারকে, এবং এখনও এটা গভর্নমেন্ট যদিও শুরু করেছেন, কিন্তু সব জায়গায় সমানভাবে ব্যাপারটা হচ্ছে, ঘটনা তা না, এটাতে নজর দিতে হবে। শুধু কোভিড রোগীদের চিকিৎসা করলে তো চলবে না, কেমন না? ফলে অন্যান্য যে রোগগুলো আছে এগুলি দেখতে হবে। এবং এখন যে সময়টা, যে সিজন চেঞ্জ, এখানে বর্ষা শুরু হচ্ছে, এই সময় কিন্তু কতগুলো রোগের প্রাদুর্ভাব ঘটে। কাজে এগুলোকে প্রিভেন্ট করার জন্যে পরীক্ষা নিরীক্ষা এগুলো করতে হবে। এগুলো করার জন্য যে আশাকর্মী, তারা তো বেতনই পাচ্ছে না। আমাদের সময়ে এরা প্রায় 8 থেকে 9 হাজার ছিল, দারুণভাবে তারা হেল্প করছিলেন। কাজেই এদেরকে ভালো করে কাজে লাগানো দরকার, তাদের বেতন ভাতা দেওয়ার ব্যবস্থা করা দরকার, এবং প্রিভেন্টিভ যে মেজারগুলো, শিশুদের টিকাকরণ থেকে আরম্ভ করে নানা এই সমস্ত যে রোগগুলো যেগুলো বছরের পর বছর ধরে চলছে, এগুলোকে কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে। এই টিকাকরণের কাজ কিন্তু সেখানে বন্ধ করা চলবে না। কাজে আপনি যে প্রশ্ন তুলেছেন প্রাসঙ্গিক, কারেক্টলি তুলেছেন, এটার পক্ষে আমরা, কাজেই এটা যাতে সরকার নজর দেন সেটা আমরা বলবো। থার্ড যে প্রশ্ন করেছেন, এটা একটা পলিটিক্যাল প্রশ্ন। এই প্রশ্নে দেশ আক্রান্ত যারাই একসাথে এসে পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে মুভ করতে চাইবেন, তাদের কারোর সঙ্গে যেতে আমাদের কিন্তু কোনো বাধা নাই। আমরা সবাইকে বলছি চলুন আমরা একসাথে যাই। দিল্লিতে কংগ্রেস দলের বর্তমান দায়িত্বপ্রাপ্ত সভানেত্রী মিটিং ডেকেছেন, 22টা দল অংশগ্রহণ করেছেন, বামপন্থীরা গেছেন, আমাদের পার্টি জেনারেল সেক্রেটারি উপস্থিত ছিলেন। কিন্তু সবাই মিলে তেমন কোনো প্রোগ্রাম যে নিতে পারছেন ঘটনা তা না, কথাবার্তা বলেছেন, ঠিক আছে, একটা স্টেটমেন্ট করেছেন, ভালো। কিন্তু বামপন্থী যে রাজনৈতিক দলগুলো, তারা জাতীয় স্তরে প্রোগ্রাম থ্রো করেছেন। আমাদের এখানেও বামপন্থীরা সেখানে কিছু প্রোগ্রাম নেওয়ার চেষ্টা করেছেন। কাজে আমাদের এখানে এই প্রোগ্রামগুলোতে অন্য রাজনৈতিক দল তারা যদি রাজি হন, তাদের সঙ্গে যাওয়ার ক্ষেত্রে এই প্রশ্নে আপত্তি কেন থাকবে? আমাদের এই ক্ষেত্রে আমরা খোলামেলা মন নিয়ে, উদার দৃষ্টিভঙ্গি নিয়ে, এই মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোটা হচ্ছে প্রাথমিকতা। আপনার একটা প্রশ্ন ছিল, মহিলাদের উপর অপরাধের ঘটনা, এসব খবর সংবাদ মাধ্যমে আসছে প্রায়ই। আমরা কদিন আগে দেখলাম নারী সমিতির একটা শান্তিপূর্ণ প্রতিবাদ ছিল নারী নির্যাতনের বিরুদ্ধে। এই প্রতিবাদ কর্মসূচিতে পুলিশ পাঠিয়ে দমন পীড়নের একটা চেষ্টা হয়। এই সামগ্রিক বিষয়টা, নারী নির্যাতন, তার উপর প্রতিবাদ, এই প্রতিবাদকে দমাতে পুলিশ পাঠিয়ে দেওয়া, কিভাবে দেখছেন? আপনার প্রতিক্রিয়া কি? এটা লজ্জা, এটা আমাদের লজ্জা, ত্রিপুরার মানুষের লজ্জা। লকডাউনের পিরিয়ডে নারীদের উপর আক্রমণের ঘটনা, গার্হস্থ্য হিংসা ভীষণভাবে বাড়ছে। অস্বাভাবিক মৃত্যু, খুন, যেখানে সেখানে মহিলাদের মৃতদেহ পাওয়া যাচ্ছে। আমি পড়ছিলাম গতকালকে অথবা পরশুদিন, ন্যাশনাল উইমেন্স কমিশন তারা বলছেন তাদের প্রাথমিক মন্তব্যে এই লকডাউন পিরিয়ডে ভারতবর্ষের মধ্যে 5টা রাজ্য নারীদের বিরুদ্ধে
এই আক্রমণের ঘটনা ভীষণভাবে বাড়ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ত্রিপুরা। লজ্জায় আমাদের মাথা কিন্তু হেঁট হয়ে যাওয়ার মতো। এরকম জায়গায় দাঁড়িয়ে নারীদের উপর আক্রমণ শুধু নারীরাই প্রতিবাদ করবেন কেন? কেন অন্যান্য রাজনৈতিক দল, অন্যান্য সামাজিক সংগঠন তারা কেন এগিয়ে আসবেন না? সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছি, আপনাদেরও কিন্তু রাস্তায় বেরোতে হবে। মহিলারা, গণতান্ত্রিক নারী সমিতি সম্ভবত গত পরশুদিন তারা এই নিয়ে একটা প্রতিবাদ, সরব না, রাস্তায় দাঁড়িয়ে তাদের প্ল্যাকার্ড ঝুলিয়ে 15 মিনিট 20 মিনিট তারা তাদের বক্তব্য উপস্থিত করবেন। তাদেরকে তাদের অফিস থেকে বেরোতেই দেওয়া হলো না। মহিলা পুলিশই তাদের উপর আক্রমণ সংঘটিত করলেন। এটা তো অপ্রত্যাশিত। বরং এই প্রতিবাদ যত বাড়বে, মেয়েদের উপর যারা আক্রমণ করছে তারা ভয় পাবে, তারা সংকুচিত হবে, তারা বিচ্ছিন্ন হবে। উল্টো প্রতিবাদ যারা করতে আসলেন তাদের আক্রমণ করে, আক্রমণ যারা করছেন তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। এটা কি হচ্ছে? এটা কই সরকারের দিক থেকে তো কোনো বক্তব্য আমরা দেখছি না। এটা নিন্দনীয়। দ্বিতীয় মোদী সরকারের প্রথম বছর পূর্তি হলো, এই উপলক্ষে কেন্দ্র থেকে সাফল্যের ঢাক পেটানো হলো। আমাদের রাজ্যেও দেখলাম মুখ্যমন্ত্রী এবং তারপর উপমুখ্যমন্ত্রী কেন্দ্রের বিভিন্ন সাফল্যের খতিয়ান দিলেন। তো এই যে সময়, এর মধ্যে আমরা দেখছি অর্থনৈতিক অধোগতিও আছে। সামগ্রিক বিষয় মিলিয়ে আপনার প্রতিক্রিয়াটা কি? অনেকক্ষণ যাবৎ চলছে আমাদের আলোচনা, বেশি সময় আমি নেব না। এটা দ্বিতীয় মোদী সরকারের প্রথম বছর না, সব মিলিয়ে 6 বছর। এই 6 বছরের কাজকে যদি একসাথে নেই, দ্বিতীয় সরকারের প্রথম বছরকে আলাদা করে দেখার কোনো দরকার নাই। গোটা সরকারটা জনবিরোধী, বিশেষ করে গরিব শ্রমজীবী অংশের মানুষের সাথে যা আচরণ করছেন, এই সরকার হচ্ছে তাদের শত্রু। এই সরকার দেশি বিদেশি একচেটিয়া পুঁজি, কর্পোরেট যে সংস্থা, মাল্টিনেশনাল কর্পোরেশন, তাদের স্বার্থের প্রতিভ। আমি মাঝখানে উল্লেখ করে গেছি, বেসরকারীকরণ, উদারীকরণ এবং মুনাফা লুণ্ঠন। এই কাজ করার জন্য যা যা করা দরকার, অনেকটা ম্যানেজারিয়াল কায়দায় আমাদের দেশের মোদী সরকার এই কাজটা করছেন। এবং বিশেষ করে এই যে দ্বিতীয়বারের এই প্রথম বর্ষ, এই সময়ের মধ্যে একটা উল্লেখযোগ্য সময় হচ্ছে লকডাউন। লকডাউনকে ব্যবহার করছেন এই সরকার সমস্ত ডেমোক্রেটিক রাইটগুলো স্কাটেল করে দিয়ে এই বড় বড় পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করার জন্য একটার পর একটা বেসরকারীকরণ এবং আইনগুলো কেটে ছেটে তছনছ করে দিচ্ছেন। শুধু দেশীয় পুঁজিপতি না, বিদেশিদের গোটা ভারতবর্ষের বাজারকে উন্মুক্ত করে দিয়েছেন। মাটির নিচের সম্পদ এবং আমাদের মহাশূন্যের যেটা প্রাকৃতিক সম্পদ, যার জন্য কোনো পুঁজি খরচ হয় না, তার থেকে দেশের সরকারের কোটি কোটি টাকা রোজগার হতো, সেগুলো পর্যন্ত বেসরকারি পুঁজির হাতে তুলে দেওয়া হয়েছে। এই সরকার সম্পর্কের বাইরে আপনি কি বলবেন? এটা অপরাধ। দ্বিতীয় হচ্ছে সাম্প্রদায়িকরণ হচ্ছে। লকডাউনের মধ্যে এটা ধর্মীয় মেরুকরণের প্রচেষ্টা চলছে, আগের থেকে তারা করছিলেন, এটা এই সময়ে বাড়াবার চেষ্টা করছেন। এটা নিন্দনীয়, অভাবনীয় ঘটনা। ডেমোক্রেটিক রাইটস আমি উল্লেখ করেছি, একটার পর একটা আক্রমণ আসছে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, রাজ্য ন্যায্য পাওনা পাচ্ছে না, জিএসটি শেয়ার পাচ্ছে না, কাট করা হচ্ছে, রাজ্যগুলো সাফার করছে। এবং এই কোভিড মোকাবেলায় যে কয়েকটা রাজ্য দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার চেষ্টা করছে, আমি শুধু কেরালার কথা বলছি না, তারা তাদের ডিউ পাচ্ছে না, থাকতো অতিরিক্ত। তাহলে কি দাঁড়াচ্ছে? সংবিধানের যে অন্যতম গুরুত্বপূর্ণ মৌলিক কথা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, মুখে বলছেন যুক্তরাষ্ট্রীয় কোঅপারেটিভ ফেডারালিজম, আসলে তো এটা একটা ইউনিটারি মুভ চলছে। এটা তো আপনার মানে অটোক্রেটিক একটা অ্যাটিটিউড, এবং এর মধ্যে লুক্কায়িত আছে আপনার ফেসিস্টিক ফেস। সিরিয়াস একটা জায়গায় চলে যাচ্ছি আমরা। ঢাক তারা পেটাবেন,
কিন্তু সাধারণ মানুষের কিন্তু ক্ষোভ, বিক্ষোভ এগুলো দানা বাঁধছে। এটা যে কোনো সময় বহিস্ফোরণ ঘটতে পারে। স্থানীয় একটা পত্রিকাতে আমরা দেখলাম যে এটা এর আগেও হয়েছে, একাধিকবার ইঙ্গিতে বলার চেষ্টা হয়েছে যে বর্তমান মুখ্যমন্ত্রীকে ছোট ভাই বলার চেষ্টা, এবং আপনাকে, যার 20 বছরের অভিজ্ঞতা মুখ্যমন্ত্রীত্বের, তাকে বড় ভাই, এবং বড় ভাইয়ের পরামর্শেই ছোট ভাই চলছে, এবং এমনকি আপনাদের দুই পরিবারের মধ্যে কাছাকাছি বাসা এবং খাওয়া দাওয়া লেনদেন হচ্ছে, থালা যাচ্ছে আপনার এখান থেকে, ওখান থেকে থালা আসছে, এই সমস্ত প্রচার মানুষের মধ্যে যাচ্ছে। এটা সত্যতা কতটা আছে? এই হাস্যকর প্রশ্নের জবাব দিতে হবে। এই যে নিচু মানের ভাবনা, সব খারাপ কাজগুলোর বোঝা আপনার উপর চাপানোর চেষ্টা, যে মানুষ সব দেখছেন। বিপ্লব যা খারাপ করছেন বা কাজ করছেন সেটা মানে পরামর্শ করছেন। আপনাদের কি মনে হয়? ত্রিপুরার মানুষ দেখছেন, দেশের মানুষ দেখছেন। কাজে যেই পত্রিকায় এটা লেখা হয়েছে সেই পত্রিকার স্ট্যান্ডার্ডও ত্রিপুরার মানুষ জানেন। কাজে এগুলো নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাইছি না। মানে সাংবাদিকতার নামে আপনার এই বালখিল্য আচরণ, এটা কোনো মতে, আর যাই হোক, মানুষের পক্ষে সহায়ক না। গতকালকে আগরতলার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফিস থেকে একটা সার্কুলার পাঠানো হয়েছে যে কোনো সমস্যা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কেউ কথা বলতে পারবেন না, সাংবাদিকদের কেউ ওয়ার্ডের ভেতরে ঢুকতে দিতে পারবেন না, এবং সিগনেচার করিয়ে আনা হয়েছে। এর আগেও এই করোনা পরিস্থিতি দেখা গেছে যে নিজেদের সমস্যা, মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি নিয়ে কথা বলতে গিয়ে প্রায় 19 জন সিস্টার শোকজ খেয়েছেন, ওদের শোকজ করা হয়েছে। তো একদিকে প্রধানমন্ত্রী বলছেন করোনা মোকাবেলায় ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা তারা প্রথম শ্রেণীর সৈনিক, ওদের জন্য তালি বাজাতে, থালি বাজাতে, মোমবাতি জ্বালাতে, কোথাও হেলিকপ্টার দিয়ে পুষ্পবৃষ্টি করা হচ্ছে। অথচ আপনার এই রাজ্যে প্রধানমন্ত্রী যেই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন সেই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসীদের দ্বারা পরিচালিত সরকারি চিকিৎসক এবং নার্সদের উপর বা স্বাস্থ্যকর্মীদের একের পর এক ধরনের চাপ সৃষ্টি করছে। এই বিষয়ে আপনি কি বলবেন? এগুলো তো মাঝখানে তোলা নানা প্রশ্নের মধ্যে কিন্তু জবাব আমি দিয়েছি। আমাদের সিস্টাররা যে প্রতিবাদটা করেছিলেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু নতুন করে এসমার হুমকি এসেছিল, তার আমি প্রতিবাদ করেছি। কেমন না দেখেছেন আপনারা? হাসপাতালে রুগীরা যাচ্ছেন, সাংবাদিকরা হাসপাতালে যাবেন খবর সংগ্রহ করতে, ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলে ডাক্তারবাবুকেই তো জবাব দিতে হবে। এই যে সবার মুখ বন্ধ করে দিয়ে সমস্ত মাইক্রোফোন একজনের হাতে নিয়ে যাওয়া, এটা তো, আর যাই হোক, এটা তো গণতান্ত্রিক পদ্ধতি না। এত ভয় কেন? তাহলে নিশ্চয়ই কোথাও কিছু লুকোবার চেষ্টা হচ্ছে, এটা হওয়া বাঞ্ছনীয় না। মোটামুটি কাভার হয়ে গেছে। মিডিয়া সম্পর্কে এই স্টেট গভর্নমেন্টের মনোভাবটা, এটা একটু অদ্ভুত মনে হইতেছে। কারণ আপনাদের সময়ও বামফ্রন্টের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে প্রচুর লেখালেখি হয়েছে, কোনো কোনো সময় আমরাও লেখছি দু একটা বিষয়। কিন্তু এখন তো যে অবস্থা আর কি, মানে কোনো কিছু লেখার আগেই ভয়ঙ্কর একটা আক্রমণ, চাপ, এটা অদ্ভুত ধরনের গণতান্ত্রিক একটা অবস্থা, এবং বিভিন্নভাবে ভিক্টিমাইজ করার চেষ্টা, এক পরিকল্পিতভাবে, বেআইনিভাবে। এইটা আপনার নোটিশে আছে কিনা বা আপনার কোনো প্রতিক্রিয়া আছে কিনা? নিশ্চয়ই আমার নোটিশে আছে। আমি একটা পার্টি করি, তো আমাদের পার্টিরও তো একটা পত্রিকা আছে, কেমন না? কাজে এটাই তো সবার আগে আক্রান্ত হয়েছে। কাজে এটা নোটিশে না থেকে পারে নাকি? আপনি নিজেই বলছেন আমাদের গভর্নমেন্ট চলাকালীন সময়ে এখানে পত্র পত্রিকা পুরো গণতান্ত্রিক অধিকার, সুযোগ সুবিধা ভোগ করেছে, এবং সরকারকে যথেচ্ছভাবে মন খুলে, প্রাণ খুলে, মনের আনন্দে সমালোচনা করেছে, কারেক্টলি ইনকারেক্টলি পরামর্শ দিয়েছে, যখন তখন কথা বলবার চেষ্টা করেছে মুখ্যমন্ত্রী বা দপ্তরের মন্ত্রীর সাথে, তারা নিজেরা কথা বলেছেন। তৎক্ষণাৎ সময় দিতে না পারলে পরবর্তী সময়ে সময় দিয়ে ডেকে নিয়ে কথাবার্তা বলেছেন। আজকে আপনারা যারা কথা বলছেন আপনাদের মধ্যে অনেকেই ভেবে যেতে অভ্যস্ত ছিলেন, কোনো অসুবিধা হয়নি।
কেন অসুবিধা হবে বলুন তো? মানুষের জন্য কাজ করতে গিয়ে একটা সরকার সব কিছু নির্ভুল করতে পারে, ঘটনা তা না। ভালো করার চিন্তা নিয়ে কাজ করতে গেলেও ভুল হতে পারে, এতে ভালোর জায়গায় খারাপও হয়ে যেতে পারে। এগুলো তো মানুষ দেখছেন, অভিজ্ঞতা অর্জন করছেন, মানুষ সরকারের দৃষ্টিতে আনবেন, সরকার এগুলো শোনার পর এগুলো পরীক্ষা নিরীক্ষা করবেন, তার থেকে একটা রেকটিফিকেশন মেজার্স তারা নেবেন। এটাই তো গণতন্ত্র। তো এখানে যেটা চলছে তো উল্টো চলছে, সবাই সরকারের জয়ধ্বনি দিতে হবে। এটা তো রাজতন্ত্রও কিন্তু এরকম হতো না। আমাদের ত্রিপুরায় সুদীর্ঘ সময়ের রাজতন্ত্র ছিল। তো আমি সম্ভবত এই চতুর্থবার ত্রিপুরার রাজন্য শাসনের ইতিহাস পড়ছি। কিছুদিন আগেও একটা উপন্যাস পড়েছি আমি, অসাধারণ উপন্যাস। সেই উপন্যাসের মধ্যে ত্রিপুরার রাজতন্ত্রের কিন্তু একটা বিরাট অংশ তার মধ্যে স্থান পেয়েছে। কাজে এটাকে ধরলে পরে পঞ্চমবার বলা যাবে। তখনও কিন্তু সমালোচনা করা যেত রাজতন্ত্র। তো আমাদের রাজ্যে এখন যে জিনিস চলছে, মাঝখানে জোট সরকার এসেছিল, কংগ্রেস যুব সমিতি, সেই সময় এই আক্রমণ কিন্তু নেমে এসেছিল। এখন ওইটাকে ফলো করে আমরা দেখছি এই আক্রমণকে তীব্র থেকে তীব্রতর করা হচ্ছে। তখন মূল আক্রমণের কেন্দ্র ছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পত্রপত্রিকা। তখন তো আপনার ইলেকট্রনিক মিডিয়া সেভাবে ছিল না। এখন শুধু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি না, যারাই একটু সত্যবাদী, স্পষ্টভাষী, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করছেন, সরকারের ভুলগুলিকে ভুল, সঠিকগুলিকে সঠিক, যা করা দরকার করছে না এগুলিকে চিহ্নিত করার চেষ্টা করছে, তারাই আক্রান্ত হচ্ছে। এটা একেবারেই আনডেমোক্রেটিক। প্রেস মিডিয়ার উপর আক্রমণ, এটা সরকারের দুর্বলতা, ভীতি। আমি আগের প্রশ্নের পরিপ্রেক্ষিতে যেটা বলছিলাম, নিজেদের দুর্বলতা, ত্রুটি, অসম্পূর্ণতা কাজের ক্ষেত্রে এটা লুকিয়ে রাখার চেষ্টা। তো এটা তো মানবে না মানুষ। এটা মানবে কেন? ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম, ব্রিটিশের বিরুদ্ধে যে লড়াই, সে লড়াই কিন্তু মিডিয়া হিস্টোরিক্যাল রোল প্লে করেছে। পত্রিকার নাম যে যুগান্তর হলো, নামটা কেন হলো, তার একটা ইতিহাস আছে কিন্তু। কাজে এটা বুঝতে হবে যে আমরা ওখান থেকে অনেক দুজন এই সরকারের আমলে আমাদের দূরে ঠেলে দেওয়া হচ্ছে। এটা ঠিক না। আমাদের সবার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা। আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি, অনেকক্ষণ সময় নিয়ে করলেন। আমি জানি না দর্শক এবং শ্রোতা যারা, তারা কতটা বিরক্ত হলেন, কিন্তু আমার কিছু উপায় নেই। আপনারা প্রশ্ন যেভাবে করছেন, আমি তো আর প্রস্তুত হয়ে আসেনি, আপনারা প্রশ্নকর্তারা প্রশ্নের জন্য প্রস্তুত হয়ে এসেছেন, কিন্তু জবাব তো আমাকে সেভাবে দিতে হবে। না দিলে পরে ডিসস্যাটিসফ্যাকশন প্রশ্নকর্তাদের মধ্যেই সৃষ্টি হতে পারে। তার জন্য আমাকে একটু সময় নিতেই হলো। এতে যদি কারোর অসুবিধা হয়ে থাকে আমি তাদের কাছে মার্জনা চাইব। তবে এই ধরনের আমাদের মধ্যে যে আদান প্রদান, ভাবের বিনিময়, এটা কন্টিনিউ করা ভালো হবে ভবিষ্যৎ দিনে। হয়তো আপনারা যখন চাইবেন চট করে, তখন হয়তো সময় নাও দিতে পারলাম, কিন্তু নিশ্চয়ই সময় বের করে এই কথাবার্তা আমাদের চালাতে হবে। আপনারা ভালো থাকবেন। সবার কাছে অনুরোধ করব, কোভিড শেষ হয়ে যায়নি। রাত্র 9টা থেকে সকাল 5টা পর্যন্ত কারফিউ বা 144, যদি মনে করেন বাকি সময় আমরা যেমন খুশি তেমন চলবো, ঠিক হবে না। শুধু সরকারকে পরামর্শ দেওয়ার প্রশ্ন না, তার ভুল ত্রুটি ধরা না, আমাদের কিন্তু নিজেদের তরফ থেকেও সেলফ ইম্পোজ ডিসিপ্লিন আমাদের কিন্তু করতে হবে। নিজেকে রক্ষা করার দায়িত্বের প্রশ্নে নিজেদের তরফ থেকে কিন্তু উদ্যোগ নেওয়া দরকার। আমি সবার কাছে আবেদন করব, প্রেস মিডিয়ার মাধ্যমে সবাই আপনারা সে ব্যাপারে সচেতন থাকুন। প্রেস এবং মিডিয়ার সাথে যারা যুক্ত, আপনাদেরও সতর্ক থাকতে হবে। ভালো থাকবেন, নমস্কার নেবেন।